সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই নির্বাচনী রোডম্যাপ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফের জুলাই অভ্যুত্থান সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস। এবারও দুপর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি প্রথম ধাপে অংশ নেবেন জুবায়েরপন্থীরা। সাতপন্থীদের অংশগ্রহণের দ্বিতীয় পর্ব 7 ফেব্রুয়ারি। ডেঙ্গুতে একদিনে আরও 8 জনের মৃত্যু। বছরে সর্বোচ্চ 1389 জন হাসপাতালে ভর্তি। এ যাবৎ মোট মৃত্যু 415। এবং আবারও অস্থির পেঁয়াজের বাজার। রাতারাতি দাম বেড়েছে 30%। তদারকি জোরদার সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে সিদ্ধান্ত হলেই দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভোট আয়োজনের পাশাপাশি অন্যান্য খাতেও কিছু সংস্কার করা হবে। এজন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব হতে পারে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জুলাই বিপ্লব সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাসও দেন তিনি। এ সময় বিদেশি রাষ্ট্রের সহায়তায় মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতির দেশ গড়ার অঙ্গীকারও করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। দেখছিলাম যে জনাব সাখাওয়াত হোসেন উনি জাতির এক ক্রান্তিকালে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গেল 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস। শুরুতেই জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণ ও আহতদের কথা তুলে ধরেন তিনি। বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। রাষ্ট্র সংস্কারে 6টি আলাদা কমিশন গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশনগুলোর সুপারিশ পেলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। বিগত সরকারের আমলে অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিদেশিদের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিপক্ষ শক্তির নাশকতা নস্যাৎ করতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। জাতি গঠনের ঐতিহাসিক সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। পরিবর্তন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশা জানিয়েছে ব্রিটেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে রাজি আছে তার দেশ। Interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation.
and it has the full support of the UK government. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তারিখ চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থীরা, আর পরের পর্বে মাওলানা সাদপন্থীরা। তাবলিগের একাংশের মুরব্বী ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে 2018 সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে 2 পক্ষ 2 পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। আগামী 2 বছর দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি দুর্নীতি, মূল্যস্ফীতি আর উচ্চ কর হার সহ 17 বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য। রোববার সিপিডি আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে নাজুক অবস্থায় পড়া বাংলাদেশকে টেনে তুলতে প্রয়োজন রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করা হবে। এম.আর. আসাদের রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ খাতের সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার, যার একটি অর্থনীতি। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের সংস্কার শীর্ষক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। Not on a short-term perspective, but also from a long-term one. আলোচকরা বলেন, দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ কর হার সহ নানা প্রতিবন্ধকতায় বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য। এসব বাধা দূর করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নতুনদের জন্য ব্যবসা প্রক্রিয়াকে সহজ করার তাগিদ দেন তারা। Challenges are huge and we are not very prepared, which includes actually human resource skills, efficiency, productivity, competitiveness, and all these things. Bangladesh, probably it is more important to talk about sometimes cost of entering business rather than cost of doing business. রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক খাতে স্বার্থান্বেষী মহল তৈরি হয়েছে উল্লেখ করে ব্যবসায়িক নেতারা বলেন, আর্থিক সংস্কারে রোডম্যাপ থাকা জরুরি। This criminalized politics has created their own self-interested group in every sector. বিনিয়োগ খাত ঢেলে সাজাতে সরকারের 5টি বিশেষ কর্মসূচি তুলে ধরেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। There is a genuine ask from the government to co-locate some of these services, so we need an individual from NBR probably sitting in BIDA, we need someone from Ministry of Environment sitting in BIDA, so that service can be provided out of one stop. বিনিয়োগ উৎসাহে অংশীজনদের প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। But the one thing that is unimpeachable is the honesty of intention and purpose with which every member of government has approached the role that they have found themselves in right now. The Better Business Forum, which was recommended in the PowerPoint presentation, why not? Let's just do that. Let's go ahead with it. Again, if you can help us so that we can structure it in a way so that there's due process and who gets invited to it and who doesn't. আর্থিক খাত এগিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকতা রক্ষার তাগিদও দেন লুৎফে সিদ্দিকী। We have found no evidence that there's ever been a formal meeting with the head of government in the past, or any evidence that any of the boards of those authorities have ever met. M.R. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গুলি করে পঙ্গু ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার ভুক্তভোগী কয়েকজন নেতাকর্মী ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে আলাদা অভিযোগ জমা দেন। অভিযোগকারীদের মধ্যে 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনে পঙ্গু হয়েছেন। ঘটনায় জড়িত পুলিশ, র্যাব ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।
হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার বিকেলে সিএমএম আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 19 জুলাই সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শনিবার রাতে বিদেশ যাওয়ার পথে তাকে আটক করা হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শোনেন এবং সরকারি পক্ষের শুনানি শোনেন, জামিন নামঞ্জুর করেন, 3 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়ে আসছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিক দীর্ঘ অভিজ্ঞতা থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকেও বার্তা দেন কোটা সংস্কার দাবি মেনে নিতে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই সরকারের সঙ্গে বসতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ কামাল আহমেদ মজুমদার। সতর্ক করেন তৃতীয় পক্ষ ঢুকে যাতে যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়েও। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কামাল আহমেদ মজুমদার ছিলেন ৭১-এর রণাঙ্গনের যোদ্ধা। গত ৩রা আগস্ট মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, কোটার জন্য মুক্তিযুদ্ধ করেনি বাংলার আপামর জনতা। আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই এটিকে নিজেরা আলাপ আলোচনা করে এটি সমাধান করার কথা, সেটি তারা সত্যিকার অর্থে করে তুলতে পারেন নাই এবং ছাত্রদের কাছে জিনিসটি খোলাখুলিভাবে তারা যদি আলোচনা করতেন তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। শুধু তাই নয়, আমি বলবো দেশে আজকে কি হচ্ছে, কি অবস্থা, আমার মনে হয় যারা আমরা নেতৃত্বে আসছি, নেতৃবৃন্দ জনগণের কাছ থেকে নেত্রীকে বিচ্ছিন্ন করে ফেলছে। কোটা না থাকার যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, সন্তানরা কোটা পেলেও নাতিপুতিদের ক্ষেত্রে এমন দাবি একেবারেই অযৌক্তিক। বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধা যারা, তাদের কারো সন্তানের বয়স এখন আর চাকরির বয়স নেই। কাজে এই 5% কোটাও আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে পরীক্ষার মাধ্যমে তাদের মেধার ভিত্তিতে তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। মানুষের পক্ষে কথা বলাই দলীয় তোপের মুখে ছিলেন কামাল আহমেদ মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৩রা আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার। সেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা ধাপে 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 দেওয়ার সমস্ত আন্দোলনগুলা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে সেদিনকে ছাত্র সমাজ এগুলি পালন করেছে। ছাত্র সমাজ এই অন্যায় প্রতিরোধ করেছে। আজকে ছাত্র সমাজ চায় দেশ উন্নতির দিকে এগিয়ে যাক, মেধাভিত্তিতে নিয়োগ হোক সকল ক্ষেত্রে, সকল নিয়োগের ক্ষেত্রে। কাজেই ব্যাংক, বিমা থেকে শুরু করে সরকারি, আধা সরকারি, সাহিত্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে যাতে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয় আমাদের তরুণ সমাজ সেটি আশা করে। কাজেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার উদাত্ত আহ্বান, এরা আপনার সন্তান, আপনাদের এই সন্তানদেরকে ডেকে আপনার কাছে নিয়ে আসেন, তাদের কথা শুনে আপনি নিজেই এটার সমাধান তাদের সাথে আলাপ করে দিতে পারেন। আমার মনে হয় সেখানে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো গোষ্ঠীর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকায় তেজগাঁওয়ে আওয়ামী লীগের সমন্বয় সভায় তোপের মুখেও পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময় ভাইরাসটির সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1389 জন, যা এই বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। এর আগে গত 5 নভেম্বর
1370 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৯,৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 415 জনের। এছাড়া গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন আর মারা যান 1,705 জন। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের প্রায় 17%। এটি গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করত ব্যাংক কর্তৃপক্ষ। সরকার পতনের পর সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় খেলাপি ঋণে এমন উল্লঙ্ঘন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। পেঁয়াজের উচ্চ মূল্যে দিশেহারা ক্রেতা। দেশি পেঁয়াজের দাম ছাড়িয়েছে 150 টাকা। শুল্ক কমানোর পরও দাম না কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। এদিকে ন্যায্য দাম না পাওয়ার কারণে চাষ কমিয়ে দিয়েছেন কৃষক। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। গত অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬ লাখ টন। উৎপাদন ছিল ৩৪,১৭,০০০ টন। পচে যাওয়া সংরক্ষণ করতে না পারার সহ বিভিন্ন কারণে ৩০% বাদ দিলে প্রকৃত উৎপাদন প্রায় ২৪ লাখ টন, আর দেশের মোট চাহিদা ৩২ লাখ টনের মতো। অথচ ন্যায্য দাম না পাওয়ার কারণে উৎপাদন বিমুখ হচ্ছে কৃষক। খাবার জন্য কিছু বুনি, তাও কতটা হয় এক পয়সা 40,000 খরচ হলো, পেঁয়াজ হলো 5 মণ টাকা উঠবো। আর ঠিক উল্টো চিত্র বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত। আমাদের মতো মধ্যবিত্তরা তো বুঝিনি তো কিভাবে চলতে হয়, এই দামে তো পেঁয়াজ কিনতে গেলে আমাদের খুবই কষ্ট হয়ে যায়। মজুত করছে, তাদের কাছে অনেক পেঁয়াজ আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাজারে মাল ছাড়তেছে না, তারা আটকে রেখে বাড়তি দামে মাল বিক্রি করতেছে। এদিকে বাজারে আসতে শুরু করেছে পাতা পেঁয়াজ। বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। দাম কম হওয়ায় ক্রেতার আগ্রহও বেশি। পাতাও খাওয়া যায়, পেঁয়াজও খাওয়া যায়। পেঁয়াজের দাম তো একটু বেশি, আর ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। শুল্ক আরো কমাই দেওয়া উচিত, একেবারে উঠে নিয়ে যাওয়া উচিত। বর্তমান দেশের যে পরিস্থিতি, মালের দাম অনেক বেশি। শুল্কের হিসাবটা তো ভিন্ন। আসলে আমাদের যেমন সিজন শেষ, পেঁয়াজের সিজন নাই, ইনশাল্লাহ নতুন পেঁয়াজ আসবে, নতুন আসলেই কমবে, আর এখন পেঁয়াজ শেষের দিকে তো। পেঁয়াজের সংকট মেটাতে উন্নত জাত উদ্ভাবন, সরকারের প্রণোদনা ও তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন এই কৃষিবিদ। এখানে কস্টিং যেটাই পড়ুক না কেন, মাঝখান থেকে যে বিভিন্ন ধরনের যে সুবিধাভোগী যারা, এই সুবিধাভোগীর কারণে আসলে দামটা ক্রমান্বয়ে হলো যে বেড়ে যায়। এক হলো যে স্টক করছে, ক্রাইসিস তৈরি করছে। চাষিকে যদি আমরা বেনিফিট দিতে না পারি, উৎসাহ দিতে না পারি, তাহলে আমাদের এই ক্রাইসিস কোনোদিনের সমাধান হবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রাথমিকে বই পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবসম্মত নয় বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা যেন আমাদের প্রধান শিক্ষকরা যেন 10ম গ্রেড পান।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি নেবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছে মতো কিছুই করছে না বলেও জানান তিনি। একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার তা শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই অন্তর্বর্তী সরকারের চেষ্টা বলেও জানান তিনি। সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণে প্রয়োজনীয় সময়টাই নেওয়া, কিন্তু আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল, অন্যায় ছিল, দুর্নীতি ছিল, সেগুলো যেন আমরা কিছুটা হলো ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চয় পুরোটা ঠিক করতে পারবো না, কিন্তু একটা যদি সঠিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে যেন আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো, তাহলে অবশ্যই হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৯টার দিকে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন রেজাউল করিম। মৃত্যুর সংবাদে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের সড়কটির বেহাল অবস্থা। এ কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ১০ গ্রামের হাজারো মানুষ। সড়কটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে হলেও তা যেন দেখার কেউ নেই। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। হুজ্জাতুল হীরার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পাবনার ঈশ্বরদী পৌর শহরের প্রাণকেন্দ্র উপজেলা রোডে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে বছরের পর বছর। ঈশ্বরদী রেলগেট থেকে চাঁদমারি মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কটির কাজ না হওয়ায় ভোগান্তি বেড়ে গেছে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের। যখন কলেজ যাই এখন আমাদের অল্টারনেটিভ ওয়ে এটা হয়, কিন্তু আমাদের তো মেন রোড আসলে এটা, কিন্তু এদিক দিয়ে আমরা যাইতে পারি না। এটা খুবই একটা সমস্যা। পিছলা পড়ে যাই, মানে সেদিন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, পড়ে গেলাম, টেস্টটা নষ্ট হয়ে গেল। সাইকেল চালায় তখন এমনি যেতে পারিনি, সাইকেলের চাকা পুঁতে যায়, উল্টে যায়। 10 টাকার বালুর ট্রাক সারাঘাট থেকে উঠে উঠে রাস্তাটা একবারে ভেঙে গেছে। এলাকাবাসী জানায় একটি প্রভাবশালী মহল ট্রাকে করে বালু নেওয়ার কারণে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বালুর ট্রাক দেওয়ার কারণে নেওয়ার কারণে খুবই সমস্যা, এখন পুরাটাই রাস্তা বন্ধ। রাস্তায় বিশাল সমস্যা ভাই, গাড়ি সময় সময় উল্টে যাচ্ছে। অতি সত্ত্বে এই যোগাযোগ ব্যবস্থায় রাস্তাটা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। তবে বিষয়টি আমলে নিয়ে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর কর্তৃক এই রাস্তাতে টেন্ডার হয়েছে এবং এখানে পুরো আরসিসি ঢালাইয়ের টেন্ডার হয়েছে। এটা পুরো রাস্তাটাই করা হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তা সংস্কারে কার্যকরী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। বিসিবি জোড়াতালি দিয়ে চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, দেশে বেকারের সংখ্যা ১,৮ লাখ। এর মধ্যে শিক্ষিত বেকার ২৬ লাখ। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসের আলী। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তুলে ধরেন বেকারত্ব দূর করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। রেভিনিউ খাতে ২,৪৬৮ জন হচ্ছে গত ১০০ দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ৫৯,২৯৬ জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। জানান, বিসিবিতে এক ধরনের অচল অবস্থা চলছে। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। উপদেষ্টা বলেন,
ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা আর নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। তবে বাফুফে সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত হওয়ায় সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্দেশনা দিয়েছে বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ট্রফি ট্যুরে ডিসেম্বরে বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশগ্রহণকারী 8 দলের মধ্যে একটি বাংলাদেশ, তাই বাংলাদেশ ভ্রমণেও আসছে ট্রফি। সূচি অনুযায়ী বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী হবে আগামী 10 থেকে 13 ডিসেম্বর। শনিবার পাকিস্তানের ইসলামাবাদ দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ। অংশগ্রহণকারী 8টি দেশেই এর ভ্রমণ হবে। সবচেয়ে বেশি সময় ধরে থাকবে ভারতে। দেশটিতে প্রদর্শনী হবে মোট 12 দিন। ফুটবল ইনজুরির কারণে দেশের মাটিতে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলছেন না দুই ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো। ফলে দিয়াগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনকে যুক্ত করে দলে পরিবর্তন এনেছেন কোচ স্কালোনি। এর ফলে পেরুর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন জার্সিতে অভিষেক হতে পারে গিলিয়ানোর। স্কোয়াডে আরও রাখা হয়েছে লিওনার্দো বার্লোদ্দি, গঞ্জালো মন্টিয়েল ও ফাকুন্দো মেদিনাকে। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় বিশ্বকাপ বাছাইয়ের 12তম ম্যাচে পেরুকে মোকাবেলা করতে নামবে আলবিসেলেস্তারা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও। সরকার নিয়ে সিদ্ধান্ত হলেই নির্বাচনী রোডম্যাপ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফের জুলাই অভ্যুত্থান সহ সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস। এবারও দুপর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি প্রথম ধাপে অংশ নেবেন জুবায়ের পন্থীরা। সাদপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্ব 7 ফেব্রুয়ারি। ডেঙ্গুতে একদিনে আরও 8 জনের মৃত্যু। বছরে সর্বোচ্চ 1389 জন হাসপাতালে ভর্তি। এ যাবৎ মোট মৃত্যু 415। এবং আবারও অস্থির পেঁয়াজের বাজার। রাতারাতি দাম বেড়েছে 30%। তদারকি জোরদার সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।